দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান প্রবাসীদের প্রিয় টেলিভিশন অনুষ্ঠান প্রবাসী মুখে ৭১২তম পর্বে। সাথে আছি মিরাজ হোসেন গাজী। প্রবাসীদের সুখ দুঃখ সফলতা সম্ভাবনার নানা খবর এবং প্রবাসে বা বিদেশে আমাদের যে প্রবাসী বাংলাদেশিরা আছেন তারা সেখানে কেমন আছে, একই সাথে বৈদেশিক কর্মসংস্থান খাতের নানা খুঁটিনাটি খবরাখবর নিয়ে আমরা আলোচনা করি প্রতি সপ্তাহে এই প্রবাসী মুখ অনুষ্ঠানের। আমাদের সাথে আজকে দুজন গুরুত্বপূর্ণ অতিথি যুক্ত হয়েছেন আমাদের স্টুডিওতে, তারা এসেছেন এবং দুজনেই অভিবাসী খাতের খুবই পরিচিত মুখ। আমাদের সাথে স্টুডিওতে আছেন জনাব আসিফ মুনির, অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞ। জনাব আসিফ মুনির, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। একই সাথে আমাদের সাথে আছেন আলামিন নয়ন। নয়ন ভাইকে আমরা সবাই দেখি, উনি এয়ারপোর্টে প্রবাসীদের সেবা এবং নানা রকম সহযোগিতা করে থাকেন। নয়ন ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে, অভিবাসন বিশেষজ্ঞ এবং ব্র্যাকের সাথে আছেন নয়ন ভাই। এখন যেমনটি বলছিলাম যে প্রবাসীদের নিয়েই যেহেতু অনুষ্ঠান এবং প্রবাসীদের নানা সমস্যার সম্ভাবনার খবর আমরা তুলে ধরতে চাই এই অনুষ্ঠানে, এবং বিশেষ করে প্রবাসীদের যে সকল সমস্যা আছে বা বৈদেশিক কর্মসংস্থান খাতের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো তুলে ধরি। সেখানে বিশ্লেষক এবং বিশেষজ্ঞরা যারা আছেন এই খাতের তাদের পরামর্শ নিয়ে থাকি যে কীভাবে এই সমস্যাগুলোর সমাধান হতে পারে, সম্ভাব্য কারণ বা উপায়গুলো আমরা বের করার চেষ্টা করি। আছে আসিফ মুনির ভাই, আপনারা একটু প্রথমে জানতে চাচ্ছিলাম যে আমাদের এই যে অভিবাসী খাত নিয়ে আমরা নানা রকম আলোচনা করি, এখন এই অভ্যুত্থান পরবর্তী সরকার এই বাস্তবতায় পরিবর্তনে আমরা অনেক প্রত্যাশা নিশ্চয়ই আমাদের আছে, বা আমাদের কর্মীদের মধ্যেও আছে, প্রবাসীদের মধ্যেও আছে, আমাদের নিশ্চয়ই খাত নিয়ে যারা কাজ করেন আপনাদেরও আছে। একটু যদি আমরা বলি, সম্প্রতি সময় দেখেছি আমরা যে এই যে অবৈধ উপায়ে বিদেশ যাওয়ার প্রবণতা, সেটি আবার নতুন করে আলোচিত এবং শিরোনামও হচ্ছে গণমাধ্যমে। একটু যদি আপনার পর্যবেক্ষণ একটু শুনতে চাই। এটা তো চলমান সবসময় ছিল এবং এটা আসলে হঠাৎ করে এগুলোকে একেবারে নির্মূল করে দেওয়া সম্ভব না। এটার একটা প্রক্রিয়াগত ব্যাপার রয়েছে এবং সেখানে যেহেতু ব্যাপারটি আন্তর্জাতিক অভিবাসন, সেক্ষেত্রে প্রবাসের বিভিন্ন দেশে যেখানে বাংলাদেশিরা যাচ্ছেন বা আছেন, কাজ করছেন, এবং আমাদের সরকার এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও একটা সমন্বিত উদ্যোগ দরকার। এমনকি আমরা সাম্প্রতিককালে যে ঘটনাগুলো দেখছি তাতে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, যদিও সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, আবার এয়ারপোর্টে যেহেতু ইমিগ্রেশন কর্তৃপক্ষ আছে স্পেশাল ব্রাঞ্চের আন্ডারে, সেটাও স্বরাষ্ট্র অধীনে, কাজে এদের একটা সমন্বিত উদ্যোগ দরকার। এবং সেখানে সমন্বিত উদ্যোগ অন্য প্রান্তে প্রবাসের যে এদের কাউন্টার পার্টরা আছে তাদের সাথে একটা সমন্বিত জায়গা দরকার, এবং সেটি দীর্ঘমেয়াদী দরকার। অতীতে আমরা যেটা দেখেছি, কোনো কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয় করে প্রকল্পভিত্তিক কাজগুলো হয়েছে। ধরা যাক যারা দুর্নীতির সাথে যুক্ত অথবা মানব পাচারকারী অথবা হিউম্যান স্মাগলিংয়ের সাথে যুক্ত, এদেরকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আন্তর্জাতিক একটা উদ্যোগের প্রয়োজন হয়েছে। তো সেটা হয়েছে, কিন্তু প্রকল্পভিত্তিক, এবং প্রকল্প শেষ হয়ে যাওয়ার পরে এটা নিয়মিত কোনো প্রক্রিয়া নেই। কাজেই সরকারিভাবে যদি এটা উদ্যোগটা নিতে হয়, এটাকে একটা প্রথমত অগ্রাধিকার দিতে হবে, এবং সেই অগ্রাধিকার দিয়ে অন্যান্য সরকারের সাথে দরকার হলে, এমনকি আমরা তো আসলে আমাদের চুক্তি তো নাই অভিবাসনের ক্ষেত্রে, অভিবাসনের ক্ষেত্রে আমরা দেখি যে সমঝোতা স্মারক যেটা খুব লুজ, মানে বাধ্যবাধকতা নাই। কিন্তু আমরা তো আসলে জোর দিচ্ছি, বলতেই চাচ্ছি যে ভবিষ্যতে যাই হবে বায়োল্যাটারাল এগ্রিমেন্ট হোক, কিন্তু এরপরে ওই এগ্রিমেন্টে এই বিষয়গুলো থাকা দরকার যে যারা যাবে তাদের বৈধতার জায়গাটা। এবং আমরা দেখছি যে অনেক ক্ষেত্রেই আমাদের এখান থেকে হয়তো চলে যাচ্ছেন বিদেশে, আমরা সাম্প্রতিককালে বেশ অনেকগুলো দেশের ক্ষেত্রে এটা হয়েছে, তুরস্কের ভিসা আছে, মালয়েশিয়ার আছে, এরকম আরও আছে। তো এখানে তো আসলে আমাদের জন্য এটা একটু লজ্জাজনক যে আমাদের বিমানবন্দর, আমাদের কর্তৃপক্ষ, আমাদের সব কিছু এখান থেকে তাদেরকে বিদেশে যেতে দিচ্ছে, কিন্তু ওদের বিমানবন্দরে গিয়েই ওদের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে দেখা যাচ্ছে যে তাদের কাগজপত্রে সব কিছু ঠিক নেই। তার মানে আমাদের এখানে তো একটা গাফিলতি থেকে যাচ্ছে, এবং এই দায়িত্ব আসলে সরকার এড়াতে পারবে না। একটু নয়ন ভাই, আপনার কাছে একটু যদি এই বিষয়ে জানতে, যেহেতু আপনি একেবারে এয়ারপোর্টে সরাসরি সেখানে কাজ করছেন, একটু যদি বলেন যে বাস্তবতা কি আসলে, এই যে মানে যাওয়া আসা ফেরত আসছে যারা এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দিচ্ছে, বিশেষ করে মালয়েশিয়ার কথা যদি বলি, যে সম্প্রতি আমরা দেখেছি যে এই চলতি বছরের বেশ কয়েকটি ফ্লাইট সেখানে আটকে দেওয়া হয়েছে এবং তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। একটু যদি আপনার পর্যবেক্ষণটা একটু শুনুন। এই যে মালয়েশিয়াতে যে কর্মীরা যাচ্ছে ভিজিট বিশেষ করে এবং মালয়েশিয়াতে পাঠাচ্ছে, আমি মনে করি যে আসলে এটা আমার রাষ্ট্রের জন্য কতটুকু ইমেজ মানে নিয়ে আসতেছে, যদি বলি যে এটা আমার কি গৌরবের বিষয় না আসলে অসম্মানের বিষয়। আমাদের এই যে ধরেন যে সংস্থার মাধ্যমে এয়ারপোর্টে কিন্তু কয়েকটা স্টেজ পার হয়ে কিন্তু তাদেরকে কিন্তু যেতে হচ্ছে, বিমানে উঠতে হচ্ছে, কিন্তু
এত পরিমাণ মানুষ যাচ্ছে এবং ফেরত ওই দেশে যে ফাইন্ড আউট হচ্ছে যে তাদের ভিসা হচ্ছে যে যেমন রিসেন্ট যে 15 জন ফিরে আসলো, আপনি দেখেছেন যে যেখানে বলা হয়েছে যে এয়ারপোর্ট ইমিগ্রেশনের ফেক সিল নিয়ে তারা হচ্ছে ঢুকেছে। তাহলে আমার সিস্টেমটা কতটুকু মানে এখানে মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঘুরতেছে, তাহলে আমার দেশের প্রতি আমার আগামী যে অভিবাসন প্রত্যাশীরা বৈধভাবেই যাবে তাদের প্রতি কী ধরনের মানে ধারণা আসবে। এবং আপনি দেখেন যে প্রত্যেকটা মানুষ গিয়ে, এবং 2023 সালের মালয়েশিয়ার একটা কিন্তু গবেষণায় উঠে আসছে যে মালয়েশিয়ায় অবৈধভাবে অনুপ্রবেশের ইতে কিন্তু শীর্ষে বাংলাদেশের অবস্থান। আসলে এটা আমার জন্য কতটুকু হচ্ছে, আমরা বলছি যে মালয়েশিয়া শ্রমবাজার খুলবে, মালয়েশিয়া শ্রমিকরা যাবে, কিন্তু এই যে যাওয়ার আগেই যে প্রক্রিয়াগুলো তৈরি হচ্ছে এবং এই জায়গায় কি এখন পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ নিতে পেরেছি? আমার রাষ্ট্র কি নিতে পেরেছে? সংশ্লিষ্ট মন্ত্রণালয় কি নিতে পেরেছে? গণমাধ্যমে আছে যে 132 জনকে 162 জনকে হচ্ছে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করা হয়েছে। এই ডিপোর্ট হয়ে যখন আসলো, কারা এর সাথে জড়িত? এবং এটা শুধু আজকে না, দেখেন 2023 থেকে বা যখনই মালয়েশিয়ার শ্রমবাজারটা বন্ধ হয়ে গেল তারপর থেকে কিন্তু ভিজিট বিষয়ে মালয়েশিয়া গমনের কিন্তু সংখ্যা বাড়তে থাকে। তো এতদিন পর্যন্ত কি আমার মানে এই আইন শৃঙ্খলা বাহিনী কি খুঁজে বের করতে পারেনি কারা এটার সাথে জড়িত? আমরা সব সময় শুনে থাকি এয়ারপোর্টে বডি কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে। এই যে বডি কন্ট্যাক্টের সাথে জড়িত কারা, মানে যারা হচ্ছে বিভিন্ন, এবং এটা একটা সিন্ডিকেট, মানে একটা চক্র। যদি বলি যে মানব পাচারের মতো এটা একটা সংঘবদ্ধ চক্র। এখানে এয়ারলাইন্স আছে, এখানে হচ্ছে যে ইমিগ্রেশন আছে, এখানে আরো আইন শৃঙ্খলা। সবচেয়ে বড় বিষয় যে ভাই আসিফ মুনির ভাই যেটি বলছিলেন যে আমরা নরমালি যদি মানে যারা রেগুলার যাতায়াত করেন হয়তো আপনারা, তাদেরকেই তো নানাভাবে যাচাই বাছাই হয়, কিন্তু একজন কর্মী তিনি ভিজিট ভিসা যাচ্ছেন, তার হয়তো সেই ভিজিট ভিসা তিনি আসলে যাচ্ছেন না, দেখেই বোঝা যায় তিনি কিন্তু অনায়াসে পার হয়ে যান, কয়টা স্তর পার হয়ে তিনি যাচ্ছেন। এবং সবশেষ যেটি যে এই চলতি মাসেই 123 জন বাংলাদেশিকে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে, যে গেল শুক্রবারে। অর্থাৎ এই যে দেখেন, এই 123 জন বাংলাদেশি যদি একটা এয়ারপোর্টে ফেরত পাঠায় একটা দেশের, বাংলাদেশের 123 জনকে সেখানে আটকে রেখে তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এখানে যখন তারা ফেরত যখন আসে তখন আসলে বাংলাদেশের কর্তৃপক্ষ কি কোনো রকম তথ্য যাচাই বাছাই করে? আমি দেখেছি কিছু তথ্য নেওয়ার চেষ্টা করে, কিন্তু এই তথ্য নেওয়ার পরে যে স্টেপটা হবে, আবার যেহেতু এইখানে তো চলে গেছে যেহেতু অনিয়মের মাধ্যমে তথ্য নেবে যারা, তারাই তো হয়তো আসিফ মুনির ভাই যদি এই বিষয়ে একটু বলেন যে এই যে ফাঁকফোকর, দেখেন ফেরত যখন ওই দেশে এয়ারপোর্টে, মালয়েশিয়া একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এতজন বাংলাদেশি, শতাধিক বাংলাদেশি যখন এক জায়গায় দাঁড় করিয়ে তাদেরকে ফেরত পাঠিয়ে দেয় যে অবৈধ উপায়ে যাচ্ছে, তখন তো আমাদের দেশের ইমেজের ব্যাপারটা কি সেটা তো আমরা বুঝি। একটু যদি আপনার এই বিষয়ে মন্তব্য। মানে যেমন আপনারা এই ধরনের অনুষ্ঠান করছেন বা যারা ভুক্তভোগী মানুষ তারা যদি কথা বলে তাহলে হয়তো জবাবদিহিতার জায়গাটা আর একটু স্পষ্ট হতে পারে। এখন এই যে যেটা আপনি বললেন যে ভিসা চেকের বিষয়টা, মানে এটা আপনি সাধারণভাবে বুঝি, হয়তো সবাই বা বিশেষ করে আমাদের যে ভাইরা যারা ভুক্তভোগী তাদের কাছে তো অত স্পষ্ট ধারণা নেই। সেখানেও একটা ব্যাপার যে তাদের সচেতনতা সৃষ্টি করার দায়িত্ব শুধুমাত্র এনজিওদের না, সরকারের দায়িত্ব। কিন্তু সেটার পরেও আন্তর্জাতিক সংস্থাগুলো কিন্তু প্রচুর টাকা খরচ করেছে বিগত 10-15 বছর বা আরও বেশি সময় ধরে। একটা হলো যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, অর্থাৎ ইমিগ্রেশন কর্তৃপক্ষকে বিশেষ করে স্পেশাল ব্রাঞ্চের সাথে চুক্তি আছে কিন্তু বেশ কিছু আন্তর্জাতিক সংস্থার, তারা একেবারে হাইটেক যন্ত্রপাতি দেওয়া হয়েছে যেখানে বিশ্বের একেবারে উন্নত মানের ডকুমেন্ট ভেরিফিকেশন করা যাবে, ভিসা ভেরিফিকেশন করা যাবে, খালি চোখে যেটা আমরা বুঝবো না। এক, দ্বিতীয়ত নিয়মিত কিন্তু তাদের প্রশিক্ষণ হয় স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তাদের। এখন আমি কর্মকর্তাদের দোষ দিচ্ছি না আসলে, কারণ তাদেরকে যারা পরিচালনা করেন, তাদেরকে যারা দায়িত্ব দেন, সেইখানে একটা জবাবদিহিতার জায়গা দরকার। কারণ আমি বিশ্বাস করি না যে ইমিগ্রেশন কাউন্টারে যারা থাকেন তারা জানেন না কি করতে হবে, কিন্তু কোথাও একটা অদৃশ্য শক্তি আছে যেখানে তাদেরকে একটা ইন্ডিকেশন আছে, এখন সেই কারণে যারা ফেরত আসছে সেখানেও কিন্তু জবাবদিহিতার জায়গা আলটিমেটলি থাকছে না। এখন যারা হয়তো এই অভিবাসীদের সাথে কাজ করেন অধিকারের জায়গা থেকে, অধিকারের ব্যাপারেও তো তাদের কাছে স্পষ্ট না। আপনি চিন্তা করেন যে অনেক আশা নিয়ে যাচ্ছিল, বিমানবন্দর থেকে ফেরত দিয়ে দেওয়া হচ্ছে, তো তার জন্য তো একটা অনেক হীনমন্যতায় সে ভুগবে। এবং এই কর্মীরা কিন্তু টাকাও পরবর্তী ফেরত পাবে খুব সহজে, এটি না, আবার তারা কিন্তু অভিযোগও করতে চায় না, কারণ এই চক্রটা আবার এমন থাকে
এবং চাপটাও তো তাদের উপরে আছে, কাজে এখানে যদি সরকার দায়িত্বটা পালন না করে তাহলে আসলে অন্যান্য সবারই এটা তাদেরকে একটু চোখে সরকার মানে আমি বলছি বিভিন্ন সুনির্দিষ্ট কিছু কর্তৃপক্ষ আছে, তারা অনেক বছর ধরেই এই প্রক্রিয়াগুলো চলে আসছে, এটা কিন্তু নতুন না, কিন্তু সময় এসেছে যে একটু জোর দাবি তোলা যে এগুলো যাতে এই অনিয়মগুলো যাতে ঠিক করা হয়। প্রথমতই হচ্ছে যে এই যে স্টুডেন্ট ভিসা বলি বা ভিজিট ভিসা, কিন্তু সেগুলো যারা যাচ্ছে কাজের ভিসায় যদি যায়, এখন একজন ব্যক্তি যে যায় তাকে কিন্তু গ্রাম পর্যায়ে বুঝিয়ে দেওয়া হয় যে তোমার ভিসা দেওয়া হচ্ছে, কিন্তু কি ভিসা সেটা তো একজন শিক্ষিত সরকারি কর্মকর্তা জানেন যে কোন ভিসা কি পারপাসে, কাজে তার দায়িত্ব পালন না করলে তার কেন কোনো রকম শাস্তির বিধান থাকবে না? শুধুমাত্র রিক্রুটিং এজেন্সি বা দালালের উপরে কেন আমরা চড়াও হব? না সেটাই, যারা এইটা মানে দেখাশোনা করার দায়িত্ব বা যারা আসলে এখানে দায়িত্ব রয়েছেন তাদের তো সবচেয়ে বেশি ভূমিকা রাখা উচিত। এবং সবশেষ একটু তথ্য একটু জানাতে চাই, যেটি বলছিলাম যে মালয়েশিয়া কর্তৃপক্ষ তারাও যেটি বলছেন যে মালয়েশিয়াকে অবৈধ প্রবেশের ট্রানজিট হাব হিসেবে তারা ব্যবহার করতে দিবেন না, এই আন্তর্জাতিক মানব পাচার চক্রকে তারা এই সুযোগ দিবেন না। তার মানে মালয়েশিয়া থেকে তো এই বাংলাদেশিরা শুধু যে মালয়েশিয়াতেই যাচ্ছেন বা যাওয়ার জন্য তা না, কারণ বাংলাদেশিদের সাথে আরও অন্যান্য দেশের নাগরিকরা কিন্তু সেখানে আটক হচ্ছেন। যেমন 123 জন যেমন বাংলাদেশে ছিল, এর মধ্যে পাকিস্তানি ছিল 2 জন, 2 জন ইন্দোনেশিয়ান, 1 জন সিরিয়ার, এরকম। তার মানে অন্যান্য দেশেরও কিন্তু আছেন, 13 জন ভারতের, 51 জন ইন্দোনেশিয়ান। তার মানে একই সাথে কিন্তু অন্যান্য দেশেরও আছে। তার মানে সংখ্যার দিক থেকে বাংলাদেশ বেশি, মানে একেবারে বাংলাদেশ হচ্ছে যে 123 জন, আর সেখানে অন্যান্য দেশ হয়তো 13 জন, 12 জন, 50 জন এরকম। তার মানে হচ্ছে যে আন্তর্জাতিক যেই মানব পাচার চক্র তারা কি এই বাংলাদেশিদেরকে কুয়ালালামপুর নিয়ে আর কোথায় সেখানে যাওয়ার সুযোগ আছে? একটু নয়ন ভাই যদি আপনি দেখেন, মানব পাচারকারীরা কিন্তু বিভিন্ন সময় কিন্তু রুট চেঞ্জ করছে, যেটা মুনির ভাই বলছিলেন যে আগে আমরা দেখেছি যে দুবাই হয়ে লিবিয়া হয়ে ইউরোপে নিচ্ছে, এখন কিন্তু আমরা দেখতেছি যে রিসেন্ট যেটা পড়ছে সেটা হচ্ছে নেপাল হয়ে, যেহেতু নেপালে ওয়ান অ্যারাইভাল ভিসা ওটাকে ট্রানজিট মানে রুট হিসাবে নিচ্ছে, মালয়েশিয়া নিচ্ছে। আপনি ইতিমধ্যে আমরা যেটা দেখেছি যে এখন অস্ট্রেলিয়াতে কিন্তু প্রচুর মানুষকে কিন্তু পাচারের মানে ভুয়া ভিসা, মানে যাওয়া যাচ্ছে না, যাওয়ার সুযোগ মালয়েশিয়াকে কেন্দ্র করেই কিন্তু নিয়ে যাচ্ছে। এখন আসে যে যেটা ঘটতেছে সেটা হচ্ছে যে অনেক সময় অভিযোগ ওঠে, কেউ তো অভিযোগ করে না, বিশেষ করে যখন মালয়েশিয়া কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ডিপোর্ট করা হচ্ছে বাংলাদেশে, তখনই কিন্তু ট্রাফিকাররা তাদের সাথে বা যারা পাঠাচ্ছে, যারা যে এজেন্সিরা যুক্ত আছে, তারা ফোনই বলে দেয় যে তোমাকে পরবর্তী চেষ্টা করবে, তুমি কাউকে বলো না। এটা হচ্ছে কথা। এখন প্রশ্ন উঠে যে ওরা তো কেউ অভিযোগ করে না, কিন্তু ভাই অভিযোগ কেন করবে? এটা তো রাষ্ট্রের সমস্যা, এটা তো আমার রাষ্ট্রের সম্মান জড়িত। আমার কেন আইন শৃঙ্খলা বাহিনী মানে আইন শৃঙ্খলা বাহিনী কেন নিজেরাই উদ্যোগ নিয়ে এই সিস্টেমটাকে বন্ধ করার জন্য কি করছে না? কারণ এই অপরাধটা হচ্ছে তো একেবারে মানে রাষ্ট্রের উপরে দায় আসছে, দেশের উপরে দায় আসছে, মানে দেশের জন্য, এবং কর্মী ভুক্তভোগী হচ্ছে। এবং শুধু এটা যে মালয়েশিয়া তা না, আমার এই ইফেক্টটা পড়ছে কিছু অন্যান্য শ্রমবাজারেও। যখন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশ হচ্ছে যে বাংলাদেশিরা এই দেশে গিয়ে বা অবস্থায় থাকছে বা ডিপোর্ট করা হচ্ছে, অবৈধভাবে ঢুকার যে বাংলাদেশের সংখ্যা বেশি, শুধু মালয়েশিয়া না, আপনি ইউরোপে দেখেন, ইউরোপে কিন্তু অবৈধভাবে ঢুকার তালিকায় কিন্তু বাংলাদেশিরা, মালয়েশিয়াতে সেখানেও অবৈধভাবে ঢুকার তালিকায় বাংলাদেশিরা। এই যে বাংলাদেশিদের এই প্রবণতা, আমার কিন্তু আগামীতে যে শ্রমবাজারগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে সংকুচিত হচ্ছে, সেখানে ইফেক্ট পড়ছে, এবং নতুন নতুন যে শ্রমবাজারের সম্ভাবনাগুলো ছিল সেগুলো কিন্তু সংকুচিত হয়ে আসছে। যদি বলি যে মালয়েশিয়া এই যে লোক নেবে আমাদের কাছ থেকে, আবার শ্রমিক যাবে মালয়েশিয়ায়, কিন্তু আলটিমেটলি এটাকে যদি এই ধরনের আমরা যদি এটা বন্ধ না করতে পারি, তাহলে মালয়েশিয়ান গভর্নমেন্ট স্থায়ীভাবে হয়তো বা নাও নিতে পারে। কারণ আপনি দেখেছেন শুধুমাত্র যে এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করা হচ্ছে তা না, এখন মালয়েশিয়াতেও কিন্তু অনেক ধরপাকড় চলছে, অভ্যন্তরীণ কিন্তু বিভিন্ন অভিযান চলছে। তো অভিযানের আবার সেখানেও শীর্ষে বাংলাদেশিরা যে অবৈধভাবে ওখানে বসবাস করছে। তো এটার ইফেক্টটা আসলে তো আমার ব্যক্তির উপর না, এটা যাচ্ছে হচ্ছে আমার রাষ্ট্রের উপরে। তাহলে সেই রাষ্ট্রের বা যদি মান আমি যদি ধরে রাখতে চাই, এই রাষ্ট্রের যদি আমি যদি আরও ইমেজ তৈরি করতে চাই, তাহলে অবশ্যই এই অবৈধ অনুপ্রবেশ ঠেকাইতে হবে। এবং বিশেষ করে আমাদের প্রথম যে মানে রুটের যে প্রথম স্টার্ট হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চিটং, যেটাই হোক না কেন, সেই জায়গায় কঠোর নজরদারিতে রাখতে হবে, এবং একমাত্র ব্যক্তিকে চিহ্নিত করে যে প্রকৃত ভিজিটে যাচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু এর বাইরে যদি কোনো কিছু থাকে, যে কোনো মূল্যে হোক, যদি না টাকাতে পারি,
এটার বিরূপ প্রভাব পড়বে আমাদের রাষ্ট্রের উপরে। আসিমুল ভাই, একটু যদি আপনার এই বিষয়ে আসলে আমাদের সরকারের কি করণীয়, এটি নিয়ে আপনার দীর্ঘদিন কাজ করছেন, কথা বলছেন, তারপরে যদি একটু বলেন। একটা হচ্ছে যে মানে জবাবদিহিতার জায়গায় যেটা নয়ন ভাই বললেন যে আমাদের রাষ্ট্রের ইমেজে চিন্তা করলে, মানে যদি আমরা মালয়েশিয়ার ইস্যুটাই চিন্তা করি, একটা হচ্ছে যে ওখানে ধরপাকড় হচ্ছে এবং সাম্প্রতিককালে আমরা দেখেছি যে জঙ্গি ইস্যুতেও তাদের একটা তৎপরতা দেখা গেছে, যে যাদেরকে তারা মনে করছে যে বাংলাদেশের কিছু মানুষ যারা জঙ্গি তৎপরতার সাথে যুক্ত বা সংগঠনের সাথে যুক্ত। এইগুলোর ব্যাপারে কিন্তু আমরা দেখছি যে ওই দিক থেকেই মানে তৎপরতাটা বেশি মালয়েশিয়ার দিক থেকে। এখন সেখানে বাংলাদেশের দূতাবাস বলি বা বাংলাদেশ সরকারের একটা বড় ভূমিকা আছে, যে বাংলাদেশের নাগরিক যখন বিদেশে যাচ্ছে, শুধু মানে এটা তো আছেই যে সেখানেও অনেক গ্যাপ আছে, যে বাংলাদেশিদের দেখাশোনা করা, দেখভাল করার জায়গাটা আমরা বছর পর বছর বলছি যে আমাদের লোকবল কম। কিন্তু কেন কম? আমরা যেখানে বলছি যে রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্সের কারণে আমাদের দেশের একটা অর্থনীতির মেরুদণ্ড তারা, কিন্তু আমি সেখানে ওই অর্থটা মানে কোনোভাবেই আমাদের রাজস্ব বাজেটে আমরা সেটাকে ব্যবস্থা করছি না, দূতাবাসের শক্তিটাকে। কিন্তু এই ক্ষেত্রে যেটা, যেমন মালয়েশিয়াতে যাদের ধরপাকড় হচ্ছে, মানে বাংলাদেশিদের মধ্যে কেউ কোনোরকমভাবে কোনো বেআইনি কোনো কিছুতে জড়িয়ে পড়ছে কি না, এই খোঁজখবরটা বাংলাদেশ সরকার কেন নিজে নিতে পারবে না? তার নিজস্ব একটা নেটওয়ার্ক থাকা উচিত, গোয়েন্দা তথ্যের একটা ব্যবস্থা থাকা উচিত, যাতে করে কোনো কিছু হওয়ার আগে বাংলাদেশ সরকার নিজেই বলতে পারে যে ভাই আমার এই বাংলাদেশিরা, আমি এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি এবং সেখানে আমি সহযোগিতা চাচ্ছি মালয়েশিয়ান কর্তৃপক্ষের। এখানে প্রত্যেকটা জায়গায় দেখছি যে এই যে এয়ারপোর্টের আমরা কেন আমাদের এখানে ঠেকাতে পারছি না, যেটা নয়ন ভাই বললেন, ওখানে গিয়ে তো সে একই কথাই হচ্ছে, তখন বরং আমাদের তো তাহলে ছোট মুখ হয়ে যাচ্ছে আমাদের কর্তৃপক্ষের। এখন যেটা করা দরকার, যেটা আমি একটু শুরুতেই বলছিলাম, যে আমাদের যারা বিশেষ করে গোয়েন্দা সংস্থার একটা তৎপরতা দরকার, এবং সেইটার ভিত্তিতে এখানে এবং আমাদের দূতাবাসের সাথে সম্পৃক্ত করে, সম্প্রতিকালে যেহেতু মালয়েশিয়ার সাথে ঘটছে, যদি সৌদি আরবে হয় সেখানেও আমাদের একটা টিম সেখানে থাকা উচিত, যারা একটা হচ্ছে যদি কোনো কারণে আইনি সহায়তা দরকার হয়, এটা আমরা অনেক আগে থেকেই বলছি, বিভিন্ন কারণে আমাদের অভিবাসীদের আইনি সহায়তা দরকার হতে পারে, কিন্তু বেআইনি কোনো তৎপরতার সাথে যদি বাংলাদেশিরা জড়িত হয়, একটা হচ্ছে যে সেটার ব্যাপারে নজরদারি রাখা, আর একটা হচ্ছে যে সচেতনতা সৃষ্টির। এখন আমার যদি লোকবল না থাকে, তাহলে যেসব জায়গায় বাংলাদেশিরা থাকে, মালয়েশিয়ার যেসব অঞ্চলে কাজ করে এবং থাকে, অথবা সৌদিতে, সেখানে কিন্তু আমাদের কর্মকর্তা পাঠানোর মতো লোক নাই। কিন্তু সচেতনতাও তো তৈরি করতে হবে যে তোমরা আইন মেনে চলো, কারণ এখানে শুধুমাত্র ওই 2-3 ঘন্টার কয়েক ঘন্টার ব্রিফিং দিলাম তা তো যথেষ্ট না। তো কারণ বিভিন্নভাবে একটা মানুষ প্রলোভিত হতে পারে, আমরা তো মানুষ। তো কাজে যারা ওখানে যাচ্ছেন তাদেরকে বিভিন্নভাবে সচেতন করার জায়গাটাও সরকারেরই আসলে ভূমিকাটা রাখতে হবে। এখানে একটি বিষয় কিন্তু এবার আমরা ভিন্নতা দেখছি, সেটা হচ্ছে অন্যান্য বছর দেখতাম যে মালয়েশিয়ার এয়ারপোর্টও তারা ম্যানেজ হয়ে যেত, কিন্তু এবার কিন্তু যেহেতু মালয়েশিয়া এয়ারপোর্ট কিন্তু ম্যানেজ হচ্ছে না, তারা কিন্তু আটকে দিচ্ছে এবং ফেরত পাঠিয়ে দিচ্ছে। আগের বছরগুলোতে আমরা দেখতাম কিন্তু যে মালয়েশিয়া এয়ারপোর্টও পার হয়ে যেত, হয়তো ওই পারে গিয়ে কাজ করার সময় তখন হয়তো তারা পারমিট পেত না, ধরা পড়তো ওই সময়টাতে। এবার এই ভিন্নতা আছে। আমরা আবার আলোচনায় ফিরবো, আমরা একটু বিরতি নিব। দর্শক, আপনারা দেখছেন প্রবাসী মুখ অনুষ্ঠান, এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি শিগগিরই। বিরতির পর আবারও সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আমরা ছিলাম আলোচনায় বিশেষ করে মালয়েশিয়াতে যেই অবৈধ উপায়ে বিশেষ করে বিমানবন্দর দিয়ে মানব পাচারের যেই নতুন করে নানা ঘটনা ঘটছে সেই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা একটু এবার আলোচনা করতে চাই যে এই যে জুলাই আগস্টের যেই ছাত্রদের আন্দোলনের সাথে প্রবাসীরা সেখানে অংশগ্রহণ করেছিলেন, বিশেষ করে 19 জুলাই বিভিন্ন দেশে তারা বিক্ষোভ মিছিল করেছিলেন, পরবর্তীতে জেলেও গিয়েছিলেন। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে কিছু প্রবাসী সাধারণ ক্ষমার আওতায় তারা ফেরত এসেছেন। আরও কিছু কিছু দেশে আমরা জানি যে এখনও অনেকেই আছেন, তাদের তথ্য সরকারের কাছে নেই। সম্প্রতি ঢাকায় দেখেছি প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য সড়ক অবরোধও করেছিলেন স্বজনরা। একটু যদি বল, এই বাস্তবতা 1 বছর হয়ে যাচ্ছে আমাদের অভ্যুত্থানে, তাদের অবদান অনেক আমরা বলি সবসময়, একটু যদি আসিফ মুনিব আপনি একটু আপনার মন্তব্য জানতে। আসলে সময়ে গেলে অনেক কিছুই সয়ে যায়, ফিকে হয়ে আসে। তো ওই সময়ে অবশ্যই এটা আলোচনায় এসেছে যে বিশেষ করে আমাদের এই বিদেশে যারা আছেন তারা যে প্রতিবাদ করেছেন বিভিন্নভাবে, সেই জন্য তারা ভুক্তভোগীও হয়েছেন, আবার রেমিটেন্স পাঠানো বন্ধ রেখেছিলেন, এগুলো কিন্তু তখন আলোচনায় ছিল। কিন্তু আপনারা গণমাধ্যম বলেন, আমাদের যে রাজনৈতিক আলোচনা বলেন, বিভিন্ন টক শোতে বলেন, এদের এই আলোচনাগুলো কিন্তু খুব একটা নেই, কাজেই হারিয়ে গেছে। কাজে এখন ব্যাপারটা এরকমই যে তারা যদি, যেটা আপনি বললেন যে তারা নিজেরাও এখন প্রতিবাদ করছে, এটাও একটা লজ্জার জায়গা যে তারা আমাদের দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে,
কিন্তু তাদের যেখানে যখন প্রয়োজন হচ্ছে সেটাকে আমরা সুরাহা করতে পারছি না। এখন কিছু কিছু চেষ্টা চলছে বা হয়েছে, কিন্তু সেটা যথেষ্ট না। এবং বিশেষ করে তাদের কয়েকটা ব্যাপারই আছে, কারণ সবাই যে যেতে পারবেন, যাদেরকে ফেরত চলে আসতে হচ্ছে এরকমও আছেন, যাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে, তারা যদি যেতে পারেন সেটার ব্যাপারে একটা সক্রিয় ভূমিকা রাখা, অগ্রাধিকার দেওয়া। যেতে না পারলে তাদেরকে কম্পেনসেশন যদি দিতে হয়, সেটা শুধুমাত্র রিক্রুটিং এজেন্সি না, সেখানে সরকারের দিক থেকে দেওয়া উচিত, অন্তত তাদের প্রতি সম্মান করে। কারণ তারা দেশের জন্য যেই একটা স্যাক্রিফাইস করলেন, বিশেষ করে আমরা যদি জুলাই 2024-এর কথা ধরি, জুলাই আগস্টের সময়টায়, এইটার জন্য তাদেরকে সম্মানিত করার জন্য একটা হচ্ছে তাদের অর্থনৈতিকভাবে সহায়তা করা উচিত। তারপরে তাদেরকে পুরস্কৃতও কিন্তু করা যেতে পারে, সেটাও কিন্তু তাদের কোনো মর্যাদা স্বীকৃতিও কিন্তু দেওয়া হচ্ছে না। তারা এর আগে দেখলাম যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটা দিবস নির্ধারণ করার কথা বলেছে, বা শুনছিলাম যে পালিত হবে, রেমিটেন্স যোদ্ধা দিবস। এইটা কি মাথায় রেখে, জুলাই বিপ্লবের কথা মাথায় রেখেই, কিন্তু শুধু একটা দিনের মধ্যে তো এটা সম্ভব না, এবং এটা রাখা ঠিক তাদের উদ্দেশ্যেই তো একটা স্বীকৃতি তাদেরকে দেয়া। কারণ সংযুক্ত আরব আমিরাতে থেকে যারা ফেরত এসেছে সাধারণ ক্ষমায়, তাদের অনেকের সাথে কথা বলেছি, তারা সেখানে কিন্তু এক কাপড়ে চলে এসেছে। তাদের অনেকেরই সেখানে কোটি টাকার ব্যবসা বাণিজ্য রেখে তারা কিন্তু চলে এসেছে। এখন আপনি তাদের অবদান অনেক বলছি, রেমিটেন্স অনেক দিচ্ছে, তাদেরকে আমরা সেলুট জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি, কিন্তু তাদেরকে ন্যূনতম স্বীকৃতিটুকু আমরা এখনো দিতে পারছি না। হয়তো সেটা একই ব্যাপার, যেখানে আমি, আপনি বা আমরা যারা কাজ করি বা তাদের কথা কিছুটা ভাবার চেষ্টা করি, আমাদের কথাই শুধু হবে না, এই আপনাদের অনুষ্ঠানের মাধ্যমেই তারা নিজেরা যদি বারবার সেই দাবিগুলো তোলেন, সেটাতে যদি কোথাও না কোথাও টনক নড়ে। নন একেবারে শেষ করবো আমরা অনুষ্ঠান, যে আপনার এই ব্যাপারে কোনো মন্তব্য থাকে? এই জুলাই অভ্যুত্থানের সময় যেসব প্রবাসীরা ভূমিকা রাখলেন, এই যে যারা ভূমিকার কাছে, দেখেন আমার রাষ্ট্রের কাছে তাদের কোনো নাই, তাদের তথ্যটা নিয়ে কিন্তু খুব যে কঠিন ছিল তা কিন্তু না। আমার সে দেশে দূতাবাস আছে, সে দেশে লেবার উইন আছে, কোনো না কোনো মাধ্যম থেকে কিন্তু এই তথ্য কোথায় কোন জেলে বা কোন ডিপোর্টেশন কেন্দ্রে কতজন বাংলাদেশি আছে যারা জুলাই আন্দোলনকে সমর্থন জানিয়ে যারা ইতে গেছে, ডিপোর্টেশন ক্যাম্পে গেছে, তাদের নিয়ে হচ্ছে যে তথ্যটা নিতে পারতো। এবং আমরা দীর্ঘ সময় দেখেছি যে আমরা বলেছি যে এই বাংলাদেশের কোনো সিস্টেম তৈরি হচ্ছে না, কারণ হচ্ছে ইথিক্যাল রিক্রুটমেন্টের জন্য, কারণ রাজনৈতিক প্রভাব আছে। বাট এই সরকার যখন আসলো, অন্তর্বর্তীকালীন সরকার, তখন আমরা আশা করেছিলাম যে এমন একটা এই টাইমের মধ্যে সিস্টেম ডেভেলপ হবে, যে সিস্টেমটা পরবর্তী নির্বাচিত সরকার নিয়ে সুন্দরভাবে ইথিক্যাল রিক্রুটমেন্ট, অল্প টাকায় মানুষ বিদেশ যাবে, ঘরে বসে কিভাবে টাকা পয়সা লেনদেন হবে, এমন একটা সিস্টেম তৈরি করা হবে যে সিস্টেমে হয়তো বা মানে তারা নিরাপদে বিদেশ যেতে পারবে এবং এখানে দালাল মুক্ত একটা সিস্টেম তৈরি হবে। কিন্তু পরক্ষণে দেখছি যে সেই দালালদেরকে আবার অনুমতি দেওয়া হচ্ছে, সিস্টেমের কোনো কিছু না, শুধু হাতে গোনা কিছু দেখছি যে জায়গায়, যেটা এয়ারপোর্টে যদি আমি বলি যে এয়ারপোর্টে লাউঞ্জ করা হয়েছে, এই লাউঞ্জের চাইতে প্রবাসী কর্মীদের জন্য লাউঞ্জ তো তারা এয়ারপোর্টে স্যান্ডউইচ খাওয়ার জন্য ওয়েট করে যাবে স্যান্ডউইচ খাওয়ার জন্য। আমার প্রয়োজন ছিল সিস্টেমটাকে এই করা, কিভাবে মানুষ মর্যাদার সাথে একটু সম্মান পাবে, মর্যাদা পাবে, তাদের লাগেজগুলো দেখবেন। আপনি যদি দেখেন এয়ারপোর্টে যদি ডেড বডিগুলো আসে, সে আগের মতো ডেড বডিগুলোকে মানে একটা ঠেলা গাড়িতে করে কার্গো থেকে আপনি একটা সিস্টেম ডেভেলপ করে দেন, যেখানে এদেরকে সম্মান দিয়ে, রাষ্ট্রীয় সম্মান দিয়ে, হয়তোবা হতে পারতো একটা স্টেজ তৈরি করে রাখেন, যেখানে কফিনগুলো সাজানো থাকবে, দুইজন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হোক, গভর্নমেন্টের লোক হোক, তাদেরকে সম্মান দিয়ে, রাষ্ট্রীয় সম্মান দিয়ে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করবে। তা না দেখি যে এটা আছে। তো এই যে লাউঞ্জ করে মানুষেরই মানে এই দৃষ্টি ফেরানোর যে সিস্টেমটাকে যদি আমরা তৈরি করি, এয়ারপোর্টে টাস্কফোর্স করেন, এমন একটা টাস্কফোর্স থাকবে। আপনি যদি দেখেন যে কর্মীরা ফেরত আসছে, বিভিন্ন দেশ থেকে ডিপোর্ট করা হচ্ছে, এক একটা সংস্থা এক একভাবে তারা হচ্ছে যে তথ্য নিচ্ছে। একটা সম্মিলিত যদি উদ্যোগ হতো, সম্মিলিত প্রচেষ্টা, যে এই অপরাধের জন্য সকল সংস্থা একত্রিত হয়ে রাষ্ট্রের উন্নয়নের জন্য, রাষ্ট্রের ইমেজের জন্য, ভিকটিম অভিযোগ করুক বা না করুক, রাষ্ট্র অভিযোগ করবে, রাষ্ট্র এর ব্যবস্থা নেবে, তাহলে হয়তো অনেক অংশে আমরা দেখতাম যে এগুলো বন্ধ হচ্ছে। আর জুলাই আগস্টের অবশ্যই যেহেতু এই মানে এই আন্দোলনকে সমর্থন করে করছে, সরকার ইমিডিয়েট এদের তালিকা তৈরি করা উচিত এবং তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসা এবং তাদেরকে রিইন্টিগ্রেশনের জন্য যে উদ্যোগ নেওয়ার কথা ছিল, আপনি যে দেখেন তাদেরকে রেজ প্রজেক্টের সাথে মানে মিলিয়ে দেওয়া হয়েছে 13,500 টাকা দিয়ে। 13,500 টাকা দিয়ে ওই মানুষটা কী করবে?
তো এদের জন্য একটা কমপ্লিটলি একটা রিইন্টিগ্রেশন সরকারের একটা পরিকল্পনা থাকতে হবে, যার অধীনে তারা আবার ঘুরে দাঁড়াতে পারে বা আবার কিভাবে ওই দেশে গিয়ে যেতে পারে, সেই জন্য দ্বিপাক্ষিক ওই দেশের সরকারের সাথে আলোচনা করতে হবে যে এই মানুষগুলোকে কিভাবে, কারণ এরা ওই দেশে খুব বড় অপরাধ করে নাই, করেছিল আমাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে। আমাদের সরকারের কাছে, তখনকার সরকারের কাছে হয়তো অপরাধ করেছে। সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে তো দুবাই কনসুলেটে কনসাল জেনারেল যিনি ছিলেন তার বিরুদ্ধে তো সরাসরি অভিযোগ ছিল তিনি বিজ্ঞপ্তি দিয়ে ওই প্রবাসীদেরকে ধরিয়ে দিয়েছিলেন। ওই সময় তারা ওই দেশে ভাঙচুর করে নাই, হামলা করে নাই, কিছু করে, জাস্ট সমর্থন করেছিল। তো বিগত সরকার ওটারে তার বিপক্ষে নিয়ে তাদের এখন তো প্রবাসীদের পক্ষে সরকার, প্রবাসী সরকার কেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ওই দেশের সাথে দ্বিপাক্ষিক মিটিং করে কেন যারা এখনো জেলে আছে তাদেরকে মুক্ত করা এবং যারা ওই দেশে ফিরতে চায় তাদেরকে কিভাবে ফেরানো যায়। 1 বছর হয়ে যাচ্ছে, এইটা তো আসলে আসিফ মনির ভাই যদি আপনি এই বিষয়ে আরেকটু আপনার মন্তব্য নিতে চাই। 1 বছর হয়ে গেল, এখনো যদি মানে এই প্রবাসীর তালিকাও কিন্তু নাই যে এরা কারা বিপ্লবী ছিলেন, কারা সেখানে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন এবং চিন্তা করেন তারা কত ঝুঁকি নিয়েছিল। তারা কিন্তু জানে যে ওই দেশে কিন্তু এইটার শাস্তি কী হতে পারে, তাহলে তারা সব কিছু একেবারে গুছিয়ে সব কিছু রেখে এক কাপড়ে দেশে চলে এসেছে। তাদেরকে আমরা ন্যূনতম মানে মর্যাদা, সম্মান এবং জেলে এখনও আছে, এইটা তো খুব দুঃখজনক। নিশ্চয়ই অল্প কথা যদি বলি, একটা হচ্ছে যে সামনে 5 আগস্ট আছে এবং এর মধ্যে তার আগেই 2-1 দিনের মধ্যেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই দিবসটা পালনের জন্য একটা আয়োজন করেছে। কাজে আমরা আশা করব যে দিবস ভিত্তিক শুধু আয়োজন না, সেখান থেকে অন্তত এই বিষয়টাকে একটা গুরুত্ব দেওয়া এবং একটা সিদ্ধান্তে আসা, এবং যেটা নয়ন ভাই বললেন যে এটার ব্যাপারে আসলে উদ্যোগ নেওয়াটাই মূল কথা, এটা করাটা কোনো কঠিন না। এটা আমরা আশা করব যে আমাদের আরও 1 বছর এটার জন্য অপেক্ষা করতে হবে না। এটা জি, আমরা এটা আশা করি। একটু আসিফ ভাই আরেকটু বিষয় আমরা একটু আলোচনা করতে চাই ছোট করে, সেটি হলো যে এই যে সৌদি আরবে এখন যেটি হচ্ছে যে একেবারে আনডকুমেন্টেড হয়ে যাচ্ছেন অনেকেই, এর বড় কারণ হচ্ছে সেখানে নাম সর্বস্ব কোম্পানিতে কর্মীদেরকে পাঠানো হচ্ছে। এই জায়গাটিতে এত ধাপে ধাপে সেখানে যাচাই বাছাই করে যদি তারপরেও দেখা যায় কোম্পানির সাইনবোর্ড আছে শুধু, আর কিছু নেই, কাজ দেওয়ার ক্ষমতা নেই, কর্মীরা গিয়ে সেখানে বেকার থাকছেন, অবৈধ হয়ে যাচ্ছেন, একটু যদি এই বিষয়ে আপনারা একটু পর্যবেক্ষণ জানতে চাই। এগুলোর জন্য আমরা যেটা কাগজপত্রে দেখি বা জানি বা শুনি সেটা হচ্ছে যে আমাদের যে শ্রম কর্মকর্তারা থাকেন, সেটা সৌদি আরবের ক্ষেত্রেও, মালয়েশিয়ার ক্ষেত্রেও, অন্যান্য জায়গায়, বিশেষ করে শ্রম অধ্যুষিত যে দেশগুলো, সেখানে তাদের কিন্তু একটা দায়িত্ব থাকে যে সেখানে গিয়ে দেখা, সরেজমিনে দেখা যে কোম্পানিগুলোর কথা বলা হচ্ছে। কারণ অনেক ক্ষেত্রেই কিন্তু তারা যে ভিসা ভেরিফিকেশন যখন হয় তখনও কিন্তু তাদের এটা দেখার দায়িত্ব। আবার তো ওই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তো দায়িত্ব আছে, যখন ওই দেশের সরকারের কাছ থেকে তারা বিদেশি কর্মী নিয়োগের জন্য কোটা অনুমোদন যখন নেন, তখনও তো তাদের সরকারও তো যাচাই বাছাই করতে পারা উচিত, মানে করা উচিত যে এই কোম্পানির সক্ষমতা আছে কিনা। না, সেটা তো ধরেন হতেই পারে যে শুধুমাত্র আমাদের এখানে না, এই যে দুর্নীতির চক্রগুলো ওইখানেও কোনো না কোনোভাবে তারা এগুলোকে ম্যানেজ করে, সেটা একটা হতে পারে সৌদি আরবে যারা আছে। কারণ এই কোম্পানিগুলো আবার খোলে কিন্তু আমাদের বাংলাদেশিরা মিলে সৌদি নাগরিককে দিয়ে খোলে, তার মানে তাদের একটা নেটওয়ার্ক আছে এবং তাদের নিশ্চয়ই কোনো না কোনোভাবে এবং মালয়েশিয়াতেও আমরা আগেরবার দেখেছি। তো কাজে সেখানে সেটার জন্য তাদের একটা জবাবদিহিতা সৃষ্টি করার জায়গা আছে। যে আমি একটু আগে যেটা বলছিলাম, আমাদের দ্বিপাক্ষিক কোনো চুক্তির জায়গাগুলোতে কিন্তু স্ট্রং জায়গা নাই যে যেখানে আমরা তাদেরকে চাপ দিয়ে বলতে পারি যে তোমরা তোমাদের জায়গাটাকে নিশ্চিত করো, আমরা আমাদের জায়গাটা নিশ্চিত করব। কোথায় গিয়ে যেন আমরা একটু এক ধরনের নিজস্ব হীনমন্যতায় ভুগি যে পাছে কিছু হয়, পাছে সব বন্ধ হয়ে যায়। তো সেই জন্য আমরা অনেক সময় জোর গলায় অভিবাসীদের পক্ষে কথাটা বলি না। তো একটা হচ্ছে যে ওখানে নজরদারিটা আমাদের বাড়ানো উচিত, প্রয়োজন হলে আবারও একই কথাই যে সৌদি আরবের ক্ষেত্রেও যে দূতাবাসগুলোতে আমাদের কর্মকর্তা বাড়ানো, এবং এইসব কোম্পানির ব্যাপারে যদি তথ্য নিতে হয় আমাদের নিজস্ব তথ্য থাকা উচিত, বা অন্তত যদি হয় যে 1 বার বা 2 বার কেউ একজন ভুক্তভোগী হচ্ছে, কিছু খবর পাওয়া যাচ্ছে, সাথে সাথে ওটার ব্যাপারে তথ্য নিয়ে যাতে ওইটা আবার না হয়। এবং আগাম কিছু তথ্যের জন্য আমরা নেটওয়ার্কিং কেন করব না? চিন্তা করেন যে ওখানে আমাদের সরকারি কর্মকর্তা তো সেখানে থাকছেন 24/7, সেখানে সেখানকার সৌদি কর্তৃপক্ষদের সাথে তাদের কোনো রকম যোগাযোগ নেই, এটা তো আসলে বিশ্বাস করা সম্ভব না। কাজে সেখান থেকেও তারা কিন্তু তথ্য নিতে পারেন যে এইসব কোম্পানি সম্পর্কে। সব জায়গায় যে নিজেদের যেতে হবে তা না, সেটা যেখানেই হোক, রিয়াদ হোক বা অন্যান্য জায়গায়, যে কোনো শহরই, বড় ধরেন 2-5 জন 10 জন কর্মী যে কোম্পানি সেখানে না গেলেন, কিন্তু 200 কর্মী একটা কোম্পানি নেবে, সেই কোম্পানি আপনি ভিজিট করে পরিদর্শন করতে পারবেন না। অবশ্যই তাইলে আমার এই কর্মীরা গিয়ে সেখানে আনডকুমেন্ট হয়ে যাচ্ছে। অবশ্যই মানে দূতাবাসে কর্মকর্তাদের ব্যর্থতা বা সেখানে শ্রম, মানে তারা অ্যাটাস্টেশন বা সত্যায়নের পদ্ধতি তারা রেখেছেন, এবং অনেক ব্যবসায়ীরা বলেন যে এটা তাদের একটা টাকা কামানোর একটা
অস্ত্র, যে আমার কাছে আসো, আমি টাকা দাও, আমি তোমার সেটা হয়তো অবৈধটা মানে বৈধ করে দিই। তথ্য প্রমাণের ব্যাপার, অনেকেই কিন্তু না, এরকম আমাদের ব্যবসায়ীরা অনেকেই বিভিন্ন সময় আমাদের রিপোর্টিং এ এগুলো উঠে এসেছে। তারা কড়াকড়ি করছে, অ্যাটেস্টেশন লাগবে, এখানে আবার নিয়োগ অনুমতি লাগবে এবং সবকিছু এখন বিএমইটির কাছে চলে গেছে, কিন্তু কর্মী গিয়ে দেখে কোম্পানি নাই। নয়ন ভাই যদি একটু আপনার এই বিষয়ে একটু। আমি বলতে চাই যে সব কিছুর পিছনে হচ্ছে সদিচ্ছার আমরা ঘাটতি দেখি, অভাব দেখি। আপনি সৌদি আরবে যেই এই যে কর্মীরা ফিরে আসছে, প্রতিদিন প্রায় 3 থেকে 400 কর্মীকে ডিপোর্ট করা হচ্ছে, সৌদি আরব থেকে চলে আসছে। আচ্ছা, কোনো কর্মীর সাথে কি এখনও আমার সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা কি বসছে কেন ফেরত আসছে, তাদের অপরাধটা কি ছিল? যদি ওই দেশের এমপ্লয়ারের অপরাধ হয়, এখন পর্যন্ত কি আমরা ফাইন্ড আউট করতে পারি? গভর্নমেন্টের কাছে কোনো প্রতিবেদন তথ্য নাই, মানে চেষ্টাও করি না, গভর্নমেন্ট চেষ্টা করে কিনা। ওইটাই বলছি, সদিচ্ছার অভাব, আসলে কর্মীদের প্রতি ভালোবাসার অভাব। আমরা বলি, মুখে বলি রেমিটেন্স যোদ্ধা, কিন্তু বাস্তবতার দিক থেকে যখন ফিরে আসি তখন কিন্তু কেউ খোঁজ নেয় না। আপনি কর্মীদেরকে নিয়ে একদিন বসেন, কি সমস্যা শোনেন। যদি এরকম হয় যে আপনি যেটা বলছিলেন যে 200 কর্মী নিবে, এরকম কোম্পানি পরিদর্শন ভিজিট হয়নি কিন্তু ওর অ্যাটাস্টেশন হয়ে গেছে। আপনি ধরেন আমি কি দেখতে পেয়েছি এখন পর্যন্ত কোনো দূতাবাসের কোনো কর্মকর্তার এটার জন্য জবাবদিহিতার মধ্যে নিয়ে আসছে? সবসময় বলা হয় প্রবাসী কর্মীরা যখন ফিরে আসে তখন ওদের উপর ব্লেম দেওয়া হয়, ওরা খারাপ, ওরা অপরাধের সাথে জড়িত। এবং একইভাবে মালয়েশিয়ার ক্ষেত্রে এই যে এর আগের বার যখন এই যে আমাদের কলিং ভিসা খোলা ছিল, তখনও এরকম হয়েছে যে কোম্পানি অস্তিত্ব নাই কিন্তু সেখানে কর্মী চলে যাচ্ছে। যখন আমরা এটি নিয়ে মন্ত্রণালয় বলার পর দূতাবাস থেকে চিঠি দিল যে মালয়েশিয়া গভর্নমেন্ট তাদেরকে অফিসিয়াল চিঠিতে বলেছে যে কোনো কোম্পানি বাংলাদেশ হাইকমিশনের কেউ ভিজিট করতে পারবে না। তাহলে কোম্পানি ভিজিট করবেন না, আপনি হাইকমিশন থেকে অ্যাটাস্টেশন দিয়ে দিচ্ছেন, কর্মী গিয়ে দেখে সেই কোম্পানির অস্তিত্বই নাই, আবার পাসপোর্ট নেওয়ার জন্য 5,000 রিঙ্গিত দিতে হচ্ছে। সৌদি আরবে একই রকম ঘটনাগুলো, এগুলো একেবারে মানে আমরা বিভিন্ন সময় আমাদের রিপোর্টেই এগুলো উঠে এসেছে এই বিষয়গুলো। তাহলে তো মানে অফিসিয়ালি অনিয়মগুলো হয় বিভিন্ন সময় নিশ্চয়ই। আচ্ছা, আমরা একেবারে শেষ করবো, আপনার একটু পরামর্শ। আমরা শুনছিলাম যে সামনে আমাদের মানে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া যাওয়ার কথা, কিন্তু আবার ওইদিকে মালয়েশিয়াতেও আমরা শুনছি যে সেখানে অনেক ধরনের আন্দোলন হচ্ছে, বিশেষ করে আনোয়ার ইব্রাহিম সাহেবের বিরুদ্ধে কিছু আন্দোলন চলছে, কিন্তু রাজনৈতিক অস্থিরতা চলছে। কিন্তু তারপরেও যদিও এর আগে তিনি এসেছিলেন এখানে, আমরা তখনও কিন্তু আশা করেছিলাম যে মালয়েশিয়ার শ্রমবাজারের একটা ভালো প্রভাব আমরা দেখব। এইটার এবার ওনার ভিজিট যদি হয় সেটারও একটা ফলো আপ থাকা উচিত, এবং সেটার পরে নিশ্চয়ই আমরা দাবি করব যে এই যে সিন্ডিকেট না হলে বা সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সি না হলে তারা কর্মী নেবে না। এই জায়গায় 1-to-1 আনোয়ার ইব্রাহিম এবং মাহাতি আমাদের দুঃখিত আমাদের প্রধান উপদেষ্টা দুজন তো বন্ধু, তারা ব্যক্তিগতভাবে আমরা বলেন বিভিন্ন সময়, আসিফ নজরুল উপদেষ্টা উনিও বলেন, তারা তো এই ব্যাপারটি একটু কথা বলতে পারেন। এগুলো আসলে হয় কি যে উপরের লেভেলে নিশ্চয়ই আলাপগুলো হয়, কিন্তু ওখানে তো একটা আনুষ্ঠানিক আলাপের জায়গা হয়, এগুলোর ফলো আপের দায়িত্ব কিন্তু সরকারি কর্মকর্তাদের, সেইটার ধারাবাহিকতাটা কিন্তু আমরা অতটা দেখি না। সেখানে অনেকটা বিজনেস অ্যাজ ইউজুয়ালের মতো চলতে থাকে। এইটা আমরা আসলে এক্সপেক্ট করি না, বিশেষ করে এই সময়টা কিন্তু একটা বড় সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার। এখন যদি নিয়মের মধ্যে না আসে তাইলে আর আমরা আশা করব কিনা এরপরে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আসিফ মুনির এবং জনাব আলামিন নয়ন, আপনাদের দুজনকে ধন্যবাদ প্রবাসী মুখের আজকের এই পর্বে সময় দেওয়ার জন্য। দর্শক, এই দুজন অতিথির কাছ থেকে আজকে যে বিষয়টি নিশ্চয়ই আমরা আলোচনায়, যে এই অভ্যুত্থান পরবর্তী সরকারের কাছে আমাদের নিশ্চয়ই প্রত্যাশা, এবং বৈদেশিক কর্মসংস্থান খাতে দীর্ঘদিন ধরে যেই অস্বচ্ছতা অনিয়মগুলো হয়ে আসছিল, যেটি একেবারে ট্রেডিশনে রূপ নিয়েছিল যেই অনিয়মগুলো, সেগুলো নিশ্চয়ই এবার দূর হবে, সেই প্রত্যাশা আমরা করতে পারি। বিশেষ করে আমাদের বড় যে শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, এই বাজারগুলো অন্ততপক্ষে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে, যাতে আমাদের কর্মীরা সেখানে গিয়ে কাজ পায় এবং ন্যূনতম তাদের যে বেতন অধিকার সেটি যেন নিশ্চিত হয়। এবং সেটি যদি না হয় এই সরকারের সময়, তাহলে আর সেটি কবে হবে সেটি নিয়েও নিশ্চয়ই পরবর্তীতে হয়তো প্রশ্ন দেখা দিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। মিরাজ হোসেন গাজী, প্রবাসী মুখের আজকের এই পর্ব থেকে। আল্লাহ হাফেজ।